বাঁধ মিনা, তুই বাঁধ। তোর দাগে পা পড়ে গেছে। দে দে, এবার আমার পালা। যাহ বাবা, দাগে পা পড়ে গেল। মাত্রই তো খেলতে শুরু করলাম আমি। নে হিমু, এবার তোর পালা, তুই খেল। কি মজা, এবার আমার পালা। মিনা, ও মিনা, কোথায় গেলি রে? সারা দিন খালি টই টই করে এদিক আর ওদিক ঘুরে বেড়ানো, তাই না রে? আয় বলছি, শিগগিরই এদিকে আয়। খেলা তো এখনো শেষ হয়নি মা, আর একটু খেলি। ও কাকিমা, মিনাকে নিয়ে যেও না, এখনো খেলা শেষ হয়নি। শেষ হলেই মিনা চলে যাবে। আর তোকেও বলি হারি মিনা, কতবার করে তোকে বলেছি এই চাষার মেয়ের সাথে খেলবি না, কিন্তু কে শোনে কার বারণ? জানিস না ও শ্যামল চাষার মেয়ে? ওর বাবা সারা বাজারের মানুষের কাছ থেকে শুধু ধার করেই বেড়ায়। আয় আয় বলছি। মা, হিমু আমার ভালো বন্ধু, ওকে নিয়ে তুমি কিচ্ছু বলবে না। বটে, তা সকালে যে তোকে বলেছিলাম শীত এসে গেছে, আজ থেকে আমি চালের আটা করা শুরু করব। বলি শীত যে এলো, তা কিছু পিঠা পুলিও তো খেতে হবে নাকি? তা সেই খেয়াল তোমার আছে নাকি এখন ওই হিমুর গুণগানি করতে থাকবে তুমি? কাকিমা, ও কাকিমা, তুমি আজকে পিঠা বানাবে? কি মজা, কি মজা। হয়েছে হয়েছে, তা কান খুলে শুনে রাখ, আমি কিন্তু কাউকেও একটা পিঠাও চাখতে দেব না। তাই কেউ যেন আমার বাড়ির আশেপাশে ঘুর ঘুর না করে, এই আমি বলে দিলাম। ঠিক আছে কাকিমা, আমি তোমাদের বাড়ির আশেপাশেও আসবো না। কি রে মিনা, এখনো তুই কি এখানে দাঁড়িয়েই থাকবি, নাকি হাতে হাতে এসে আমার কাজগুলোতে একটুখানি সাহায্য করবি? জলদি আয় বলছি। হ্যাঁ মা, চলো চলো, এলাম রে হিমু। বাবা, ও বাবা, প্রতিদিন এই কচু শাক দিয়ে ভাত খেতে একদম ইচ্ছে করে না বাবা। আমার যে একটু মাছ মাংস খেতে খুব ইচ্ছে করে বাবা। কি আর করবো রে মা, এবার যে বন্যাতে আমাদের ফসলের অনেক ক্ষতি হয়েছে, তাই তো ঠিক মতো সংসার চালাতে পারছি না। আর তোর জন্য একটু ভালো মন্দ নিয়েও আসতে পারি না। কষ্ট করে এটুকু দিয়ে খেয়ে নে মা। এইভাবে আর কতদিন? এই অবুঝ মেয়েকে আর কত বোঝাবে? হ্যাঁ শুনি, ওর তো ইচ্ছে করে একটু ভালো মন্দ খেতে নাকি? হ্যাঁ গিন্নি, আমি সব বুঝি, কিন্তু আমি কি করব বলো দেখি। এবার বন্যাতে যে সব ফসল নষ্ট হয়ে গেল, আর কোথাও কাজও খুঁজে পেলাম না। হয়েছে হয়েছে, এইবার খাবারটুকু গিলে আমাকে উদ্ধার করো বাপু, আমার যে আরো কাজ বাকি পড়ে আছে। কিরে কানাই, এতদিন থেকে বসে আছি, একটা কাজের ব্যবস্থা করতে পারছি না রে। এদিকে তো বউ বাচ্চা রোজ রোজ একই তরকারি দিয়ে ভাত গিলতেই চাচ্ছে না। কি করি বলতো? এই আমি আর তোকে কি বলবো রে ভাই, আমি তো ঠিক একই বিপদে পড়ে আছি। যেটুকু জমি ছিল তাও তো বন্যার জলে ভেসে গেল। এখন যে আবার হাত পাচার আর কিছুই বাকি রইলো না রে ভাই। কিন্তু কিছু তো একটা করতে হবে। এইভাবে কতদিন বউ বাচ্চাকে কষ্ট দিয়ে রাখবো বল দেখি। ভাই কানাই, চল না একবার জমিদার মশাইয়ের কাছে যাই, দেখি উনি যদি কিছু জমি দেয় তাহলে তো আবার নতুন করে চাষবাস শুরু করতে পারবো রে। না না ভাই, আমি ওই লোভী জমিদারের কাছে কখনোই যাব না। একে তো উনি বেশি টাকা সুদ চাই, আবার ঠিক মতো জমিতে ফসল ফলাতে না পারলে পুরো বসত বাড়ি ছাড়া করিয়ে দেয়। এখন তো তাছাড়া আর কোনো আমাদের উপায়ও নেই। দেখ, তোর যদি আর কোনো উপায় না থেকেই থাকে তাহলে তুই জমিদারের কাছে যেতে পারিস, কিন্তু ভাই আমি যাব না। কি আর করবো রে,
মেয়েটা যা লতা পাতা দিয়ে দুবেলা দুমুঠো ভাত খেতে যাচ্ছে না, মেয়েটা যে একটু ভালো মন্দ খেতে চাইছে। ঠিক আছে রে কানাই, থাক, আমি এখন আসি, বুঝলি? লতা, ও লতা, কই গেলে গো? আমাকে একটু জল দাও তো, কলিজাটা যেন শুকিয়ে আসছে। আর মেয়েটাকে যে দেখছি না, ওই যে সারাদিন থাকে টই টই করে ঘুরে বেড়ায়, বাড়িতে একদম থাকতে চায় না। এই নাও জল। আর শুনি, তুমি কি রাজকার্য করে আসলে ঘরে? আজ একটু চাল নেই, সেই কথা কি বাছাধনের মনে আছে? এই হয়েছে আমার যত জ্বালা। এই 2 দিন তাও কচু শাক দিয়ে দু মুঠো দানা গিলেছি, আজকে তো মাঠে তারও দেখা নেই। কি করবো গিন্নি, হাতে তো একটা পয়সাও নেই। এই সময় যে ঘরের চাল ফুরিয়ে যাবে আমি বুঝতেই পারিনি। কি করব? তবে গিন্নি, তোমাকে একটা কথা বলতে চাচ্ছিলাম। যদি তুমি কিছু মতামত দিতে তাহলে ভালো হতো, কারণ এই সংসারটা তো আর আমার একার নয়। হয়েছে হয়েছে, এত ন্যাকামো করতে হবে না। কি কথা বলো দেখি? যদি কোনো কুকথা হয়ে থাকে তাহলে কিন্তু একদম এই বাড়ি থেকে চিরদিনের মতো বিদায় করে দেব। আমি বলছিলাম, আমার যে জমিটুকু ছিল তা তো বন্যার পানিতে ভেঙে গেল। তাই জমিদারের কাছে গিয়ে কিছুটা জমি আর কিছু টাকা নিয়ে আবার চাষের কাজ শুরু করতাম। তাহলে হয়তো আমাদের আবার আগের মতো দিন ফিরে আসতো। গিন্নি, আমি যে মেয়ের মুখের দিকে আর তাকাতে পারছি না। কি বললে তুমি? ওই জমিদারের কথা বলছো? না জানি এই বাস্তু বাড়িটুকু হারিয়ে বসো। আমি শুনেছি ওই জমিদার নাকি চড়া সুদে মানুষকে টাকা দিয়ে তার বাড়ি ভিটে কেড়ে নেয়। ঠিক আছে, তুমি যা ভালো মনে করো তাই করো, কিন্তু কি চাষ করবে শুনি? গিন্নি, জীবনে ঝুঁকি না নিলে কিছুই হয় না। কেন ছোটবেলায় পড়নি? একবার না পারিলে দেখো শতবার। এই জন্য একবার জমি বন্যায় ভেঙে গিয়েছে তো কি হয়েছে, চেষ্টা করতে তোর কমতি রাখা যাবে না। আমার ছোট মেয়েটার তো একটা সুন্দর ভবিষ্যৎ আছে নাকি? আর কি চাষ করব না সেসব পরে ভাবা যাবে, আগে তো জমিদারের কাছে গিয়ে কথা বলে আসি। জমিদার বাবু, আপনার কাছে এসেছিলাম, আমাকে যদি একটু সাহায্য করতেন তাহলে একটু ভালো হতো। শোন শ্যামল, আমি কাউকে সহযোগিতা করি না, তবে কেউ যদি বিপদে পড়ে আমার কাছে আসে তাহলে আমি তাকে সুদের টাকা দিয়ে উদ্ধার করি। বল দেখি তোর কি চাই? জমিদার বাবু, আমি বলছিলাম, আমাকে যদি কিছু টাকার জমি দিতেন তাহলে আমি কিছু চাষের কাজ করতাম আর সময় মতো আপনার টাকা ফিরিয়ে দিতাম। এই কথা শোন, আমি তো খাসপাড়ার 12 শতক জমি আর 20,000 টাকা তোকে দেব, কিন্তু শর্ত একটাই, তোকে 6 মাস পরে আমাকে 30,000 টাকা আর অর্ধেক ফসলের ভাগ দিতে হবে। পারবি তো? হ্যাঁ জমিদার বাবু, আমি পারবো, আমাকে পারতেই হবে, না হলে আমার বউ বাচ্চা না খেতে পেয়ে মারা যাবে। ঠিক আছে, এই নে টাকা, আর মনে থাকে জানো 6 মাস পরে 30,000 টাকার অর্ধেক ফসল। গিন্নি, জমিদারের কাছে 20,000 টাকা আর ওই খাসপাড়ার 12 জমি চেয়ে নিলাম। সবই তো বুঝলাম, কিন্তু তুমি জমিতে কি চাষ করবে বলো দেখি? আর এতগুলো টাকা জমিদারকে 6 মাসের মধ্যে পরিশোধ করবে কি করে? চিন্তা করো না, উপরওয়ালা ঠিক ব্যবস্থা করে দেবে। তবে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে গো। ওই জমিটা একটু ছায়াযুক্ত, তাই বলি কি ওইখানে আমি কচু চাষ করব। আমি শুনেছি ছায়াযুক্ত জায়গাতে কচু অনেক ভালো হয়। মরণ দশা! আমি বলি কি, এই কচু বিক্রি করে কি তুমি জমিদারের ঋণ পরিশোধ করতে পারবে না কি শুনি? এর বদলে তুমি অন্য কিছু চাষ করো। এখন অনেক রাত হলো, এখন ঘুমাও দেখি, এ নিয়ে পরে কথা হবে। হিমু খেয়ে ঘুমিয়েছে? জানিস তো কানাই, কালকে জমিদারের কাছ থেকে কিছু টাকা আর ওই খাসপাড়ার জমিটা আছে না, ওইখান থেকে 12 শতক জমি নিয়েছি। এখন ভেবে পাচ্ছি না কি চাষ করব, কি চাষ করা যায় বলতো দেখি। ভাই, ওই জমিদারের জমির বিষয় আমি তোকে কিছু পরামর্শ দিতে পারবো না।
আমি জানি ওই জমিদারের জমিতে ফসল না হয় তাহলে তার 4 গুণ তোকে বেশি টাকা দিতে হয়। তোর যে ভালো মনে হয় তুই তাই কর, আমি চলি রে। আমি যখন ভেবেছি কচু চাষ করব তখন আর কোনো কথা নয়, আমি কচুই চাষ করব। আমি কালকে এই কচুর চারা লাগিয়ে ফেলবো। দেখো লতা, আমাদের কচুগুলো কত সুন্দর হয়েছে। এবার মনে হয় কচু বিক্রি করে ভালো লাভ করতে পারবো। হ্যাঁ গো, ভালোই ভালোই জমিদারের টাকাটা পরিশোধ করতে পারলেই হলো। ওই জমিদার যে সুদখোর, ওর টাকা দিতে না পারলে যে আমাদের বসত বাড়িটুকু হারাতে হবে। ও নিয়ে তুমি চিন্তা করো না, দেখবে আমরা কচু বিক্রি করে অনেক লাভবান হতে পারবো। চলো এখন বাড়িতে ফিরে যাই, না জানি মেয়েটা আবার কি করছে। এ কি সর্বনাশ হলো! আমার যে কচু খেতে পানি হয়ে গেছে, এখন তো সব কচু পচে যাবে। তাহলে জমিদারের ঋণ আমি কিভাবে পরিশোধ করব? কে রে বাবা, তোর কি হয়েছে? তুই এখানে মন খারাপ করে কান্না করছিস কেন? আর বলবেন না বুড়িমা, আমি কিছু টাকার এই জমিটুকু জমিদারের কাছে ধার নিয়ে কচু চাষ করেছি। কিন্তু দেখেন বুড়িমা, কালকে রাতে বৃষ্টিতে আমার কচু খেতে পানি হয়েছে। এখন আমি কিভাবে জমিদারের টাকা পরিশোধ করব? শোন বাবা, আমি তোকে সাহায্য করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত বলুন বুড়িমা, আমি যে কোনো শর্তে রাজি, আপনি বলুন। আমার একটি ধাঁধার উত্তর দিতে হবে। ধাঁধাটি হলো, পানিতে জন্ম পানিতে বাস, পানিতে পড়লে সর্বনাশ। বল দেখি ধাঁধাটির উত্তর কি? বুড়িমা, ধাঁধাটির উত্তর হলো লবণ। সঠিক হয়েছে। এই দেখ, আমি কচু খেতে একটি মাছ ছেড়ে দিলাম। তুই কালকে সকালে দেখবি তোর জমিতে অনেকগুলো মাছ থাকবে। তুই এগুলো বিক্রি করে জমিদারের ঋণ পরিশোধ করতে পারবি। এখন আমি চলি রে। লতা, আমাদের কচু খেতে তো অনেক পানি হয়েছে। জানি তো, আমি আগেই বলেছিলাম ওই কচু চাষ করে কিচ্ছু হবে না। এখন জমিদারকে যা বসত বাড়িটুকু আছে তাও দিয়ে দাও। আরে লতা, পুরো কথা শুনবে নাকি? আমার সাথে এক বুড়িমার দেখা হয়, আর উনি আমাকে একটি ধাঁধা ধরেছিল। আমি সঠিক উত্তর দিই, আর উনি আমাদের কচু খেতে একটি মাছ ছেড়ে দেয়, আর বলে কালকে অনেকগুলো মাছ দেখতে পারবো, তা বিক্রি করে জমিদারের টাকা পরিশোধ করে দিতে পারবো। ওই আশাতে বুক পেতে থাকো, দেখা যাক সকালে কি হয়। দেখো গিন্নি, দেখো, বুড়িমা আমাকে মিথ্যে বলেনি গো। আমাদের কচু খেতে কত মাছ হয়েছে, এগুলো বিক্রি করে আমরা জমিদারের ঋণ পরিশোধ করতে পারবো। হ্যাঁ গো, চলো আমরা বাড়িতে চলে যাই আর ঝুড়ি নিয়ে আসি। তারপর মাছগুলো ধরে বাজারে নিয়ে যেতে হবে তো নাকি? চলো।